আমারে তাড়াতাড়ি ডাক্তারের কাছে লয়ে যা। আমি মনে হয় আর বাঁচব না। ডাক্তারের কাছে যে নিয়ে যাবো, আমার কাছে টাকা আছে, টাকা পাবো কই? সাইফুলের কাছে যাও, সাইফুলের থেকে টাকা লয়ে আহো। সাইফুলের পাবো কই এটা কইয়া দাও। ওই যে বোতলে আছে না, হ্যাঁ ওই বোতলের কিডনি বেচবো, ওর লোকে সাইফুল দেখা করতে আইব, ওর কাছে যাও, গিয়া টাকা লয়ে আহো। আচ্ছা আচ্ছা তুমি চুপ করো, চুপ করো, শান্ত শান্ত হও। আমি এক্ষুনি যাইতাছি, দেখি কি করতে পারি। তুমি চুপ করো। এই যে আপনাদের খুঁজতেছিলাম। আচ্ছা যাও তুমি পরে কথা। ভাই আপনি কি করছেন? কি করলাম মানে? ও হ্যাঁ মনে পড়ছে, একটা ব্যবস্থা হইতেছে। আরে ভাই আপনার ব্যবস্থা হওয়া না হওয়া দিয়া আমার সেইটা দেখা কোনো কাম নাই। আমার জামার লগে আপনার যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী টাকা দেন। আমি কি একবারও কইছি যে দিমু না? আরে ভাই আপনি থাকেন পলায়া পলায়া, 2 দিন পরে যদি পলায়া যান গা আমি টাকা পাবো কই? আরে টাকা দেন তো। তোমার জামাইরে পাঠাই দিও। কেন তাদের পাঠাবো কেন? সে তো অসুস্থ। কিডনি দিছে তোমার জামাই, তোমার জামাইয়ের লগে টাকা পয়সা নিয়ে কথা হইছে, তোমার জামাইরে পাঠাই দিও, তারাই আমি টাকা দিব। আমার ডিস্টার্ব করো না। ডিস্টার্ব করবে মানে? আমার স্বামীরা ভুলভাল বুঝায় তার কিডনিটা বিক্রি করেছেন, এখন টাকা না দেওয়ার ফোন দি খালি রং তামাশা শুরু করছেন না? এই আস্তে কথা কও, চিল্লা চিল্লি করলে তো তুমিও ফাঁসবা আমিও ফাঁসবা। টাকা পাইবা? টাকা দিয়ে দিলেই হয়। পরশুদিন আইসা নিয়ে যাও। দেখেন আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। ওই যে তার শরীরে কি জানি ইনফেকশন না কি জানি হয়েছে, অপারেশন করার পর থেকে তাদের একটা পর একটা ঝামেলা লাগিয়ে রয়েছে। হ্যাঁ ডাক্তারের কাছে নিতে হইব ভাই। খবরদার এই কাম করুন যাবো না। এখন যদি তুমি হাসপাতালে লয়ে যাও তাহলে তো জানাজানি হয়ে যাবো, আর জানাজানি হলে সমস্যা হইব না? কয়দিন পরে নিবা? আরে কদিন পরে নিলে তো হয়তো বিনা চিকিৎসায় মারা যাবো। কিচ্ছু হইব না, প্রথম প্রথম তো এই কারণে একটু সমস্যা হইতেছে, কয়দিন পরে দেখবা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আর তুমি এভাবে রাস্তাঘাটে আমার যদি টাকা পয়সার কথা কও তাহলে তো ঝামেলা। তুমি যাও, পরশুদিন আমি টাকা দিয়ে দিব। দেন ভাই আপনি কিন্তু কইছেন পরশুদিন টাকা দিবেন, যদি না দেন আমি হেনে আইয়া দাদা থাকুম। টাকা না দিলে আমি চিল্লা পাল্লা করে এই এখানকার সব মানুষ জড়ো করবো, বুঝা নিয়েন তখন। বুঝছি, দাও। আইসো, ওরা টাকা দিছে? না দেনে। তুমি কি কও নাই আমার শরীরের অবস্থা খুব খারাপ? কইলে কি টাকা দিয়া দিব? তুমি যে তোমার কিডনিটা বিক্রি করলা তখন কি আমার একবারও জিগাইছো? সব কিছু খুয়াইয়া এখন অসুস্থ হইয়া পড়া দিছো। আরে ওগরে পামু কই প্রত্যেক দিন? ওরা থাকে পলায়া পলায়া, কোন দিন জানি ভাগ্যা যায় তখন কি হইব? এইটা কোনো কথা? আমার শরীর থেকে একটা অংশ কাইটা নিল, আর ওরাই আমারে টাকা নিয়ে ঘুরাইতেছে। শোনো, ওরা তোমাদের টাকা দিব না, ওরা চাইতেছে তুমি বিনা চিকিৎসায় তুমি মইরা যাও। তুমি মইরা গেলে ওদের কোনো দায় নাই। আবার আমার কি কয় জানো? এখন চিকিৎসা করেন না, কদিন পরে করেন। আল্লাহ, এই কোন সিটার বাটপাটের পাল্লায় পড়লাম। আমার টাকা আমারে না দিয়া আমারে ঘুরাইতেছে। আবার কয় কি আমি যাতে বইটা গেলে ভালো হয়। শোনো, তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা রাস্তা আছে। কি করবো আমি? তোমার কিছুই করা লাগবে না, যা করার আমিই করবো। যাও, একটা কিছু করো। অভাবের কারণে আর প্রলোভনে পড়ে কিডনি বিক্রি করে দিচ্ছেন সাধারণ মানুষ। আর এই কিডনি বিক্রি করে দেওয়ার পর তাদের শারীরিক অবস্থা এখন আর ভালো নেই। সেরকমই একজন মানুষ আলম, যিনি কিডনি বিক্রি করে দেওয়ার পর নানান ধরনের শারীরিক সমস্যায় পড়েছেন এবং একই সাথে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে এখন হাসপাতালে চিকিৎসা নিতেও ভয় পাচ্ছেন। তবে ঘুরে দাঁড়াতে চান আলমের স্ত্রী রাজিয়া, যিনি আলমকে নিয়ে চিকিৎসা করাতে চান। দর্শক, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে আমরা সেই কিডনি বিক্রি চক্রকেই খুঁজে বের করতে চাই। হ্যাঁ আসো। স্যার, উনি কে? স্যার উনি ভিকটিমের ওয়াইফ। ওনার স্বামীর একটা সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছেন। ও আচ্ছা, প্লিজ বসুন।
বলুন কি করতে পারি আপনার জন্য? স্যার, সাইফুল নামের একটা লোকের পাল্লায় পড়া আমার স্বামীর তার একটা কিডনি বিকটা ফেলাইছে। কিডনি বেচে দিছে মানে কি? আর সাইফুলকে কোথায় কিডনি বিক্রি করছে? স্যার, সাইফুল একজন দালাল, আর এগুলি তার দেশের বাইরে নিয়ে বিক্রি করে। আমার স্বামীরে এগুলি বিক্রি করাইছে। আপনার স্বামীর কিডনি কি জোর করে বিক্রি করাইছে? জি না স্যার, আমার স্বামীরে 5 লাখ টাকা লোভ দেখাইছিল আর যাওয়া আসার খরচ। 5 লাখ টাকার থেকে অগ্রিম 1 লাখ টাকা দিয়েছিল। আমার স্বামীরে ওইখানে নিয়ে অপারেশন করেছে, তো ওইখানে অপারেশনে কি জানি ঝামেলা হয়েছে, অপারেশনের জায়গায় এখনো শুকায় নাই, তাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে স্যার। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি আপনার স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহ দিয়েছেন? না না স্যার, আমি তো জানতামই না। আমার স্বামী যখন অপারেশন করে দেশে আইছে তখন আমি জানতে পারছি। আচ্ছা সেই তার আগে আপনি কেন জানতে পারেননি? স্যার, আমার স্বামী তো ট্রাক ড্রাইভার, সে আমাদের যাওয়ার সময় বলে গেছে সে চিটাগাং যাইব মাল বোঝাই করে, তারপর সাতক্ষীরা যাইব, সাতক্ষীরার থেকে সে আরো 2-1 জায়গায় যাইব, এরকম করে 10-11 দিন লাগবো। কিন্তু সে 10-11 দিনের জায়গায় 13 দিন লাগাইছে। এই 13 দিনের মধ্যে সে আমার সাথে নেটের মধ্যে ফোন দিয়ে কথা কইতো। বুঝতে পারছি, তবে আপনার স্বামীর সঙ্গে আমাদের একটু কথা বলা দরকার। স্যার, আমার স্বামী ভয়ে আপনার সাথে কথা কইব না। দেখুন, ভয় পেলে চলবে না, আমাদের সাথে কথা বলতে হবে। আর সাইফুলের ডিটেলস আমাদের দরকার। সোহাগ স্যার। তুমি ওনাকে ডিটির অফিসার রুমে নিয়ে যাও, একটা নিয়মিত মামলা রুজু করো। স্যার। ঠিক আছে স্যার। আপনি ওনার সাথে আসুন। আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম। পালিয়েছে? জি স্যার। আচ্ছা আমরা যে এখানে আসলাম ওরা টের পেল কিভাবে? কেউ কি আর প্রথমেই পুলিশের কাছে আসে স্যার? মানেটা হলো ওরা আমাদের সাথে যোগাযোগ করার পূর্বেও ভিকটিম প্রতারক চক্রের সাথে মিলমিশ করার চেষ্টা করে, পরে বাধ্য হয়ে পুলিশের কাছে, ততক্ষণে আসামি পালিয়ে যায়। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে স্যার। ভাই এই যে আপনার টাকা। মক্কেল পাইছেন? এখন পাই নাই, পাবো না। ভাই এটা কেমন কথা, এখনো পান নাই, পাইবেন? এইভাবে হলে তো আমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবো গা। আরে ভুবন রে কইছি, ভুবন গ্রামে আছে, ও 2 জনের কথা কইছে, 2 জন যেভাবে ওকে ম্যানেজ করবে ভাই। ভাই যেমনে পারেন তাড়াতাড়ি করেন। রাজিয়া আমার কাছে আইছিল, ও আইসা কইলো ওর জামের অপারেশনটা নাকি ভালো হয়নি, ভিতরে ইনফেকশন হয়ে গেছে গা। যে কোনো সময় ডাক্তারের কাছে নিতে চাইছিল, আমি ওরা যেমনে সেমনে বুঝ দিয়া না করছি যাতে করে ডাক্তারের কাছে না নেয়। কিন্তু কি আর করার, মরণ রোগ, যে কোনো সময় ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর ডাক্তারের কাছে নিলে কি হইব, আমগো সব কিছু যাই না যাবো গা। এই কারণে চিন্তা করছি এখানে থাকা যাইব না, আমি আমার ঘরটা ছেড়ে দিছি। আজকে রাত্রে কোনোভাবে হোটেলের রাইটটা পার করে দিব, তারপরে একটা রুম টুম খুঁজে নেব। আপনি টেনশন করেন না, আপনি যান, আমি ভুবনের লগে এখনই আবার কথা বলতেছি। ভাই ভুবনের ফোন দিয়ে, আমার কিন্তু যত সোর্স আছিল আমি কাজে লাগাই ফেলাইছি, আমার মানুষজন আমার খুঁজতেছে, টেনশনে আছি। অসুবিধা নেই, আপনি টেনশন করেন না। আচ্ছা তাহলে যাই ভাই। হ্যাঁ আল্লাহ হাফেজ। স্যার আসবো? হ্যাঁ সোহাগ আসো। স্যার। হ্যাঁ বসো। কি খবর বলো? স্যার, সাইফুলকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার অবস্থান পরিবর্তন করছে। সে বুঝে গেছে পুলিশ তাকে খুঁজছে। আসলে এই ধরনের লোকগুলো খুব চালাক হয়ে থাকে, আর তারা যে কোনো কাজ করতে গেলে আগে থেকে সতর্কতা অবলম্বন করে। স্যার। আচ্ছা ও যে নাম্বারটা ব্যবহার করতো, এই নাম্বারের সূত্র ধরে কোনো ক্লু খুঁজে পেলে? স্যার, লাস্ট 2 দিন ওর নাম্বারটা বন্ধ হওয়া 3 দিন পূর্ব পর্যন্ত শুধুমাত্র ভিকটিমের সাথে যোগাযোগ হয়েছিল। আর সাইফুলের সাথে যে 2-1টা নাম্বারে যোগাযোগ হতো, সে নাম্বারগুলো এখন বন্ধ পাওয়া যাচ্ছে। তুমি তাকে আপাতত অবজারভেশনে রাখো। আর রাজাদের স্বামী আছে আলম, তার সাথে নিয়মিত যোগাযোগ করো। আমার কেন জানি মনে হচ্ছে
ওর সাথে বারবার কথা বললে কোনো তথ্য বের হলেও হতে পারে। স্যার তাহলে আমি এখন আসি। হ্যাঁ ঠিক আছে। কিডনি বিক্রয় চক্র খুব ভালোভাবেই জানে যে পুলিশ তাদের পেছনে আদা জল খেয়ে লেগে আছে। সেই সাথে তারা এও জানে যে তারা যে পন্থায় পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে তাতে তাদের ধরে ফেলাটা খুব একটা সহজ কাজ হবে না। আর তাই তারা প্রতিনিয়ত তাদের লোকেশন পরিবর্তন করে যাতে পুলিশ তাদেরকে ট্র্যাক করতে না পারে। তাহলে পুলিশ এখন কি করবে? আর তাই পুলিশ একজন ভিকটিমের কাছে যায় যেখান থেকে কোনো ক্লু খুঁজে পাওয়া যায় কিনা সেটারই চেষ্টা করে তারা। আলম সাহেব আছেন? ভিতরে আসেন। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। তবে আলম সাহেবের এই অবস্থা দেখে মনে হচ্ছে ওনাকে এখানে রাখানো ঠিক হবে না। আজকের মধ্যে ওনাকে হসপিটালে ভর্তি করাতে হবে। যেখানে যা যা প্রয়োজন ওসি স্যারকে বলে আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। স্যার আপনি মানুষ না স্যার, আপনি ফেরেশতা স্যার, ফেরেশতা। আচ্ছা আপনি আমাদের সাথে দেখা করতে চাননি কেন? ভয়ে স্যার, ভয়ে। ভুল করলে ভয় হবে, এটাই স্বাভাবিক। তবে একই ভুল যখন আপনারা বারবার করেন তখন সমস্যাটা আরও বেশি হয়ে যায়। আমাদের সাথে অনেক আগেই আপনাদের যোগাযোগ করা উচিত ছিল। এখন বিপদ তো আরও দ্বিগুণ হয়েছে। সাইফুল অফ দ্য রোড থেকে বাসা চেঞ্জ করেছে। ওই কি স্যার পলাই গেছে? আচ্ছা ওর সাথে কার কার বেশি যোগাযোগ ছিল বলতে পারেন? আনিস আর সালাউদ্দিনের স্যার। আনিস আর সালাউদ্দিন দুইজনই তাদের নাম্বার চেঞ্জ করেছে। আচ্ছা ওদের কোনো পার্সোনাল নাম্বার আছে আপনার কাছে? না স্যার, তবে হল স্যার ওই আনিসের দেখুন নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলেছি। আচ্ছা প্লিজ আমাকে নাম্বারটা একটু দেন তো। মোবাইল দেখুন এই যে স্যার নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালের মধ্যে আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। ওনাকে নিয়ে হসপিটালে যান। হ্যালো। কথাবার্তা কইতে পারছি না তোর লাগে। আরে আলাপ কি কইলে সাথে সাথে করা যায়? মনসুর ভাই লাগে কথা কইতেছি। বি পজিটিভ? হ্যাঁ। তুই জানলি কেমনে? খবর নিচ্ছি ভাই। ঠিক আছে, তুই কথা কইয়া আমার জানাইস। আমার কিন্তু এইবার 80 দিতে হইব। দেখ ভুবন, তুই কিন্তু 50-এর বেশি 1 টাকাও পাইতি না। আমি দায়িত্ব নিয়ে তোরে 10 বাড়াই দিছি। এরপরও যদি কাউকে করো তাহলে কিন্তু তোর লাগে ব্যবসা করা যাবে না। ভাই এর সত্য দিয়েন। দেখ ভাইডি, কামটা মন দিয়া কর। দেখ টাকাটা আমাগো হাতে আওনের আগে অন্তত 10টা ভাগ হয়। আচ্ছা দিয়েন ভাই। ঠিক আছে, খবর যদি জানো তাহলে আমার লগে লগে জানাস। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। মনসুর ভাই, আরে ও মনসুর ভাই, আরে এদিকে আও। আইতাছি। আরে মেয়ের বিয়ের কি বার্তা জানাইলে না তো? কেমনে জানামো কও, পোলা পক্ষের চাওয়া পাওয়া বেশি। আরে তোমার ফোলাটা প্রতিবন্ধী, তাছাড়া মাঠে তোমার চাষাবাদের তেমন জমিও নাই যে ওরা বেঁচে খাইতে পারবে। তুমি যখন মারা যাবা তখন ওরা বাঁচবো কেমনে? এখন মেয়েটা যদি বিয়ে দিয়ে সরাইতে না পারো পরে কিন্তু ভীষণ বিপদে পড়বা। সবাই বুঝলাম ভাই, আমার তো টাকা পয়সা নাই, কি করবো কও? আরে টাকার ব্যবস্থা হইব, 4-5 লাখ টাকার ব্যবস্থা করে দিবনি। এই 2-3 লাখ টাকা মেয়ের বিয়ে দিবা আর বাকিটা জমি কিনবা। কিভাবে? কিছুই বুঝলাম না। মানুষ কিন্তু একটা কিডনিতেও বাঁচতে পারে। বুঝলাম না কিছু, ভাঙ্গা ছুঁড়ে ভালো করে কও দেখি। মানুষের শরীরে 2টা কিডনির দরকার নাই, একটা কিডনিতেও মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে পারে। এখন আমি কি করবো? একটা কিডনি এমন একটা মানুষকে দান করবা যার 2টা কিডনি নাই। তার যদি তুমি একটা কিডনি দান করো, বিনিময়ে সে তোমাকে খুশি হইয়া 4 লাখ টাকা দিব। না না, এটা আমি পারবো না। প্রতিবন্ধী পোলাটার কথা চিন্তা কইরা একটা কিডনি তুমি দিয়া দাও,
মানুষের হাতে একটা আঙ্গুল না থাকলে মানুষ বাঁচে। তুমি যদি একটা কিডনি দিয়ে দাও তাহলে কিছুই হইব না তোমার। আচ্ছা আমি তোমারে জানা মনে জানামো বলে কিন্তু কোনো শব্দ নাই। ফাটি যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আর সুযোগ পাইবে না। দরকার হলে আরো কিছু টাকা বাড়াই দিমুনি। কত বাড়াইবে? 1 লাখ বাড়াইয়া 5 লাখ দিব, এবার চলবে? ঠিক আছে, আসলে আমার একটু চিন্তা ভাবনা করতে দাও, আমার একটু বোঝার দরকার আছে। কারণ আমি যেহেতু এটা কিডনি বিক্রি করে ফেলামো, আমার তো চলতে পারতে সমস্যা হতে পারে। তাহলে আমার ফ্যামিলিটা কে দেখবে গো? আর আমি ছাড়া আমার একটা প্রতিবন্ধী ছেলে, একটা মেয়ে বিয়ে দেওয়ার বাকি আছে। যদি একটা কিছু হয়ে যায় আমি কি করবো বলো? ঠিক আছে, তারপরেও তাড়াতাড়ি করো। ফাটি যদি একবার হাতছাড়া হয়ে যায় পরে কিন্তু পাইবা না। আচ্ছা আমি দেখি, আমি বাসায় কথা বলে আমি তোমার জানাবো না, তুমি যাও। কথা কও, কথা কইয়াই জানাও। আচ্ছা ঠিক আছে, আবারও কইতাছি গোলাম মাইয়ার কথা কিন্তু চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জানাবো না, আমি যাই, আমার অনেক কাজ আচ্ছা আছে আচ্ছা খেতে। তাড়াতাড়ি জানাইও কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ওকে। স্যার আসবো? হ্যাঁ আসো। হ্যাঁ বসো। আচ্ছা মামলার আপডেট কি বলো? স্যার, সাইফুলের সাথে সার্বক্ষণিক যে নাম্বারগুলো থেকে যোগাযোগ করা হতো সেই নাম্বারগুলো থেকে একটি নাম্বার খোলা পাওয়া গেছে। এই নাম্বারটা প্রায় 4 মাস বন্ধ ছিল স্যার। যে করেই হোক এই নাম্বার ব্যবহারকারীকে খুঁজে বের করতে হবে। স্যার, এই একটি নাম্বার থেকে যাদের সাথে যোগাযোগ করা হয়েছে বা হবে তাদের ডিটেলস বের করো। স্যার শুধু তাই নয়, সে যার সঙ্গে কথা বলেছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। ওকে স্যার। ঠিক আছে স্যার, আসি তাহলে স্যার। চলো স্যার। এই তুই তো এনামুল? না ভাই, আমার নাম ফারুক। তো ফারুক, তোর নাম্বারটা বল। কেন ভাই, আমার নাম্বার দিয়ে কি করবেন? তুই যে এনামুল এটা ধরা পড়ে গেছিস। না ভাই, আমি এনামুল না, আমার দুলা ভাইয়ের নাম এনামুল ছিল। আমাদের সাথে চল, তারপর দেখছি বিষয়টা। কোথায় যাব ভাই? শিফাত স্যার, ওনাকে নিয়ে চলুন। চল। স্যার স্যার আমার কোথায় নিয়ে যাচ্ছেন? কিডনি ব্যবসার কেসটি নিয়ে পুলিশ এখন নড়ে চড়ে বসেছে। পুলিশের হাতে একটি মাত্র ক্লু, সেটা হচ্ছে এনামুলের বন্ধ মোবাইল ফোনটি এখন সচল হয়েছে। আর সেই মোবাইল ফোনের সূত্র ধরেই এনামুলকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু এনামুলকে ধরার পর সে স্বীকার করে যে তার নাম আসলে এনামুল নয়, এনামুল তার দুলা ভাইয়ের নাম। তাহলে পুলিশের কাছে প্রশ্ন, এনামুলের ফোনটি তার কাছে এলো কি করে? নাকি ভোলাভালা সাদাসিধা চেহারার আড়ালে সেই মূল কালপ্রিট? দেখা যাক, পুলিশের কাঠগড়ায় এখন সে চলছে জিজ্ঞাসাবাদ। কিরে ফারুক ওরফে এনামুল, ব্যবসা কেমন চালাচ্ছিস? স্যার কিসের ব্যবসা? বুঝতে পারছিস না? কতজনের কিডনি বিক্রি করেছিস? স্যার কিসের কিডনির কথা বলতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। ভালোই ভালোই সব কিছু খুলে বল, আর না হয় কিভাবে বলাতে হয় সেই ব্যবস্থাও কিন্তু আমরা বুঝি। ভালো করে বললাম, বল বলছি। স্যার স্যার আমি কিছুই করি নাই স্যার, আমার মাফ করে দেন স্যার, আমি কোনো অন্যায় করি নাই স্যার। এনামুল, তুই তো বাঁচতে পারবি না রে, তোকে তো সব বলতেই হবে। রাজিয়ার হাজব্যান্ড এখন মৃত্যুসজ্জায়। তোর সাথে কারা কারা ছিল সবকিছু আমাদেরকে খুলে বল, অন্যথায় সব দোষ তোর কাঁধে আসবে। স্যার একটা সত্য কথা বলি। বল। আমার নাম এনামুল না, আর আপনি এনামুল নামে যারে খুঁজতেছেন উনি আমার দুলাভাই ছিলেন। তো দুলাভাই এখন কোথায়? স্যার তা তো জানি না, গত 4 মাস আগে আমার বোনের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। তোর ফোন তোর হাতে কেন? স্যার এই ফোনটা আমার দুলাভাই থাকতে উনি বন্ধ করে ফালাই রাখছিলেন। উনি যখন চইলা গেছেন তখন ওনারও মনে ছিল না আর আমাদেরও মনে ছিল না। এই গত পরশুদিন আমার ফোনটা হারাই গেছে, এরপরে এই ফোনটা খুঁজা খুঁজা বের কইরা আমি ব্যবহার করতেছি। আর এই ফোনে যে সিম কার্ড এটা আমার নামে না, ওনার নামেই। তুই তো ফেসে যাবি রে। এই মোবাইলের সিম দ্বারা অনেক অপরাধমূলক কাজ করা হয়েছে। এখন তুই যদি বাঁচতে চাস তাহলে তোর একটা উপায় আছে, এনামুলকে ধরিয়ে দেওয়ার জন্য তুই আমাদেরকে সাহায্য করবি। স্যার
ওনার সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ নাই স্যার। যোগাযোগ করবি, ওকে ধরিয়ে দিতে সাহায্য করবি, আমরা তোকে সাপোর্ট করব। আচ্ছা স্যার, ঠিক আছে। এনামুল, তুই তো বাঁচতে পারবি না, তোকে আমরা ধরবই। আচ্ছা ঠিক আছে, তুই হাজতে থাক, আমরা এনামুলকে ধরে আনার ব্যবস্থা করছি। স্যার আসি স্যার। হ্যাঁ সর, আসো। স্যার। হ্যাঁ বসো। কেমন আছো সোহাগ? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আচ্ছা এই এনামুল কিছু স্বীকার করলো? স্যার ওর নাম তো এনামুল না। মানে কি? তার নাম কি তাহলে? আর সে কেনই বা এনামুলের সিম ব্যবহার করবে? স্যার সে হচ্ছে এনামুলের শ্যালক। গত কয়েক মাস হলো তার বোনের সাথে এনামুলের ডিভোর্স হয়েছে। কয়েকদিন আগে তার ফোনটি হারিয়ে গেছে। তারপর খোঁজাখুঁজি করে ঘর থেকে এই ফোনটি বের করে এই ফোনের মধ্যে যে সিম কার্ডটি ব্যবহার করা হয়েছে সেটাও এনামুলের নামে। কিন্তু সে কি সত্যি বলছে? তোমার কি মনে হয় তার কথা কি বিশ্বাসযোগ্য? স্যার কিছুটা বিশ্বাসযোগ্য, তারপর আমি খতিয়ে দেখছি বিষয়টি। ঠিক আছে, তার কথা যদি সত্যি হয় তাহলে আমরা তার সাহায্য নিয়ে এনামুলকে ধরতে বেরিয়ে পড়বো। স্যার আমি ওইভাবে আগাচ্ছি স্যার। হ্যাঁ বেরিয়ে পড়ো, তবে একটা বিষয় খেয়াল রাখবে, খুব অল্প সময়ের মধ্যে এই পুরো অপরাধ চক্রকে গ্রেপ্তার করতে হবে। ওকে স্যার। তা না হলে অনেক পরিবারের ক্ষতি হয়ে যাবে। স্যার ঠিক আছে স্যার, আমি আসছি। হ্যাঁ শিওর, আসো। স্যার। হ্যালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? কোথায় আছো? ভাই হ্যাঁ ভাই, এই যে মেডিকেলের কাগজগুলি দেখতেছেন না, এটার কয়েকটা সেট করতে হইব, মানে পুরা মাস্টার কপি, কোনোভাবে যেন বোঝা না যায় যে এটা ফটোকপি। আচ্ছা ওই যে এনামুল দিয়ে দেন। এনামুল দিয়ে দিব? হ্যাঁ ওরা দিলে হইব। কি দিব? এই যে এটির ই করতে হইব, তোমার মাস্টার কপি করতে হইব। ধরো। আরে এই যে আগের কাগজগুলো আগে নাও। সব ঠিক আছে তো নাকি? শোনো, ওটারে কিছু চেঞ্জ করতে হইব, কাগজ কুগজ, বুঝছো? আর মাস্টার কপি করে দিবা। 2 দিন ধরে বাসায় যাইতে পারি না, এগুলা কাজ দোকান থেকে ফটোকপি করে আনছি। সমস্যা নাই, বাসায় গিয়া ঠান্ডা মাথায় করবা, একদম মাস্টার কপি, কোনো যেন ভুল ত্রুটি না থাকে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে বানায় আনো মনে। যাও। আমি গেলাম। আচ্ছা ভাই, আপনি যে দেখলেন এই কপিটা, এটা কি ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে আমি একটু যাই। হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার আপনারা আবার? আলম সাহেবের কি অবস্থা? স্যার উনাদের তো ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়া রাখছি। আচ্ছা এনামুলকে চিনেন আপনারা? স্যার এই কাগজপত্র একবার আমাকে ঝামেলা হয়েছিল, তারপরে হ্যাঁ ঠিক করে দিছিল, কিন্তু হ্যাঁ নাম্বার তো বন্ধ পাইতাছি। কাগজপত্রের কি ঝামেলা হয়েছে? ওই যে যে কাগজপত্র আমগো কাছে থাকে না, ওই কাগজপত্র হ্যাঁ ঠিক করে দেয়। হ্যাঁ সে নাকি একবারই তাদের দেখছিল। স্যার আনিস আর সালাউদ্দিনকে উনি চিনেন কিনা? চিনেন? জি না স্যার, আমি সালাউদ্দিনের চিনি না। আনিস আর কিডনি বিক্রি কইরা এই ব্যবসায় নামছে। আচ্ছা আনিস সম্পর্কে আপনি আর কি জানেন? স্যার শুনছি আনিসে ও নিজের কিডনি বিক্রি করে যখন দেশে আইছে, হ্যাঁ তখন না সে গ্রামে যায় এই ধান্দায় নামছে। কাছাকাছি আইছি। আনিস ভাই। আরে ভুবন কেমন আছো? ভালো আছি। আপনি 1.5 মাস ধরে লাপাত্তা, কই গেছিলেন? আরে ঢাকা গেছিলাম। আরে আপনি ঢাকা গেছিলেন আর আমরা তো ভাবছি অন্য কিছু। অন্য কিছু মানে?
না, মানুষ হারাই গেলে আমরা ভাবি কোনো মানুষ লইয়া বাগছে, আর নয়তো কোনো অন্যায় টন্যায় করে জেলে গেছে। অবশ্য অন্য একটা ভয়ও ছিল। কিসের ভয়? না মানে আপনি ঘন্টু নইয়া যান নাই তো? মায়ের জিগেলি তো পাইতা। আরে আপনার মায়ের তো জিজ্ঞাসিলাম, হে কয় আপনি নাকি শহরে গেছেন চিকিৎসার লাগা। এত দিন ধরে চিকিৎসা, সন্দেহ হয় না কোন? এই সন্দেহ মন্দ বাদ দাও তো, তোমাকে এই এক সমস্যা। তুমি কি এখন করো? কি আর করুম, এই আমাদের ক্লাবের পাশে ক্যারাম বাড়া দেয়, আর এই গায়ে গৃহস্থী করি, চাষাবাদ করি আর কি। ক্যারাম বাড়া দিয়া আর এই খেত খামারি করে হবে? কিছু একটা করার জন্য ভাবো। আচ্ছা আনিস ভাই, এই আপনার অসুস্থ লাগতেছে, বাড়িতে পৌঁছাইয়া দিমুনি? না 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 না, অসুবিধা নেই। তো সাবধানে যাইন কিন্তু। আচ্ছা। আরে ভাই, ওই ব্যাককলের বাসায় আকা মারা ফেলছে। ওই আকামাকে আমি খুঁজে দিমু? ওর লগে আমার চুক্তি হয়েছে, আর আমি মরুভূমিতে ফেলাম। পরে আমার ফোন দিয়া কইলো 1 লাখ টাকা বাড়াই দিব, আমার একটা ভালো ভিসা দেন ভাই। ওরে আমি একটা দোকানে লাগাই দিলাম, কোনো পরিশ্রম নাই, মাটি জিনিসপত্র বিক্রি করব এসি রুমে বইসা। এখন আকামা হারায় ফেলছে, এইটা ওই দেশীয় ব্যাপার। ওর কফিলের লগে কথা কইব, আমাকেও বাংলাদেশি এম্বাসিতে যোগাযোগ করব। এটাতে তো কিছু খরচপাতি করতে হইব, এটা তো আর আমার হাতে না। দূর মিয়া, এক কথা বারবার কর মিয়া, রাখি। কেমন আছিস? ভালো, প্যারায় আছি রে। একটা প্যারার কাম আছে, করতে হইব। কি কাম? একটা কিডনি ডোনার পৌঁছাই দিতে হইব। ডোনার এখন যেমনি হোক আমরা ওরে লয়ে যাবো ওই পর্যন্ত, বাকিটা সাপোর্ট দেওয়ার মতো লোক আছে। ওইখান থেকে সাপোর্ট পাইলে হইব? এইখান থেকে যারে পাঠাইবা তার কি অবস্থা আগে তারে দেখো। এটা অবশ্য সত্যি কথা বলছিস, খারাপ ফোন দিয়ে কথা কই। আরে যন্ত্রণা আবার। হ্যাঁ ভাই। কই আছস? আমি একটু ভাই ওই যে বাড়িতে আইছিলাম, জমি জমা নিয়ে একটু ঝামেলা চলতেছে তো। কেন? হন একটা পার্টি আছে, এবি পজিটিভ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ভাই। দেখতেছি মানে? সময় পাবি মাত্র 15 দিনে, 15 দিনের ভিতরে ব্যবস্থা করবি। ঠিক আছে, একটু সময় তো লাগবেই, একটু খোঁজাখুঁজি, বোঝেন না? এই খুঁজতাছি মুস্তাছি না, হত দরিদ্র যারা আছে হ্যাঁ গো বুঝায় যেমনি টাকার দরকার না সবার, ওই কাজটা কর। দিমো না, গুছাই দিমো না, অসুবিধা নেই। হ্যাঁ আপনি টেনশন করেন না। তো ঠিক আছে রাখলাম, তোর পরে ফোন দিই মনে। হ্যাঁ হ্যাঁ ভাই। কারে ফোন করলাম? আনিসরে ফোন করছিলাম। আনিস? কোন আনিস? আরে বেটা কয়দিন আগে ছিল, যায় যে কিডনি দিয়ে এলো, ও তো বিরাট একটা লাইন গার্ড করে ফেলাইছে। ও কি পারবো? পারবো না মানে সবকিছু গুছায় ফেলাইছে। আমাকে দায়িত্ব হইলো এই জায়গা থেকে মক্কেল দইরা ওর হাতে পৌঁছায় দাও, বাকিটা ওই দেশ থেকে করবো। দেখো পারলে ভালো। আচ্ছা তুই তোর কাম কর, আমি দেখি আশেপাশে কেমনে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবকিছু রেডি করতেছি, আর দেখো যে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে থাক। আচ্ছা আচ্ছা আপনি কি নিশ্চিত ওনার সাথে আনিস নামেও একজন ছিলেন? জি স্যার, আমার স্বামী যখন অপারেশন করে দেশে ফিরছে তখন আনিস একবার আইছিল, আমগো কাছে তার কাহিনী সব কিছু কইছে, আবার কইছে তাকে লগে ব্যবসা করতে, কিন্তু আমার স্বামী রাজি হয় নাই। হ্যাঁ আমার স্বামী কইছে যে একবার ভুল করছি, আবার কি সেই ভুলের মধ্যে পা দিমু? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। পরবর্তীতে আরও যদি কোনো তথ্য জানার লাগ থাকে আমরা আসবো। আজকে চলুন। আচ্ছা স্যার। দরিদ্র আর স্বল্প শিক্ষিত মানুষগুলোকে নানান ধরনের প্রলোভনে ফেলে একের পর এক ফাঁদে পেঁচিয়ে তাদের কাছ থেকে কিডনি নিয়ে নিচ্ছে এক একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। গরিব মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে ন্যূনতম 4 থেকে 5 লাখ টাকায় কেনা হচ্ছে এক একটি কিডনি। একজন ভিকটিমের স্ত্রীর কথার সূত্র ধরে জানা যায়, আনিস নামের একজন, যিনি নিজের কিডনি বিক্রি করে এসে এলাকায় গড়ে তোলে একটি কিডনি বিক্রয় চক্র। আর এরকমের চক্র সারা বাংলাদেশে অনেকগুলো রয়েছে, যাদেরকে ধরার চেষ্টা করছে পুলিশ। কিন্তু এই কিডনি বিক্রয় চক্রটি দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে, তাহলে এর শেষ কোথায়? আসুন আপনি আসুন।
ঠিক মতো সিগনেচার দিও। জি ভাই। ভোটার আইডি কার্ডে লয়ে যান, মিল থাকে। ভাই আপনাকে কাম শেষ, এখন চুক্তি মোতাবেক কাজ করবেন, আর চুক্তি মোতাবেক যদি কাম না করেন তাহলে কিন্তু সবল হয়ে যাবে, লেনদেনও কিন্তু আউল হয়ে যাবে। তো চুক্তি মতন কাম করবেন, লেনদেন ঠিকভাবে হবে। কোনো তোমাকে কাগজপত্র কি এর লেগে নিচে বুঝছো? এগুলোর এফিডেভিট করতে হইব, অনেক কাজ আছে। আরে কিসের এফিডেভিট, মেলা কাজ বাকি আছে। কয়দিনের মতো কাগজপত্র গুছাই দিবেন? আরে গুছ কিসের, কাগজই তো ঠিক নাই। আচ্ছা তোমরা যাও, ফোনে কথা কমনে যাও। ভাই এই যে দেখ আমি কি কি লিখছি বাইরে সব কথা কি সবার সামনে কইতে হইব? এটা কেমনে ঠিক করবো, এই জন্য তো এনামুল আছে। এনামুল কি করব? ও তো আরেকটা এটার লাগে 10,000 টাকা বাড়তি চাইবে। আরে না রে ভাই, 10,000 টাকা চাইবো না। কেমনে কি করা লাগে, আমি আছি কি করতে, আমি কথা কম। আপনার কাছে রাখেন, তাহলে আপনি ওর লগে কথা করেন। আচ্ছা কম না, কাগজপত্র আপনার কাছেই রাখেন। ভাই ওই যে নতুন মক্কেল আইতেছে। জীবন রক্ষার জন্য অনেক সময় কিডনি প্রতিস্থাপনই হয়ে ওঠে বেঁচে ওঠার একমাত্র পথ। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে দেশে একটি অপরাধী চক্র গড়ে উঠেছে, যারা কিডনি কেনাবেচা করছে। কেন এই অপরাধী চক্রটি সংগঠিত হচ্ছে সেটাই জানতে চায় পুলিশ। আর তাই সারা বাংলাদেশ ধরে তারা খুঁজে বের করার চেষ্টা করছে সেই অপরাধী চক্রকে। পুলিশ কি পারবে তাদেরকে খুঁজে বের করতে, তা জানার জন্য দর্শক আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।